অভ্যাস জিনিসটা অনেক খারাপ শশী, না ছাড়া যায় আর না সর্বদা ধরে রাখা যায়। হুম। এই যে আমরা একে অপরের সাথে আছি, বলা বাহুল্য একটা সম্পর্ক পার করছি, অথচ শুরুতে কতটা রিয়্যাক্ট করেছিলে তুমি, জেদ করেছিলে, এখন সব মানিয়ে নিয়েছো। তবু অভ্যাসটা রয়ে গেছে। অতীত আমাদের পিছু নিতে ভুল করে না, কখনো না কখনো স্মরণ হবেই। এসব চাইলেও ভোলা যায় না, সব মেনে নিয়ে চলতে হবে আমাদের, নতুবা জীবন কাটানো দুষ্কর হয়ে পড়বে। আপনাকে ছেড়ে যেতে কষ্ট হবে আমার। বোকা মেয়ে, আমরা কখনো একে অপরকে ছাড়বো না। কি ছাড়বো কি? উহুম, আপনাকে ছেড়ে থাকতেই পারবো না। মৃদু হাসলেও অভিরাজ। মেয়েটিকে বুঝ দিলেও নিজের ভেতরটা অশান্ত হয়ে রইল। অশশীর ফুলের মতো মুখটা দুহাতে স্পর্শ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু সময় পর বলল, সোশ্যাল মিডিয়ায় আছো নিশ্চয়ই। হুম, তবে তেমন যাওয়া হতো না। ফোন এনেছি, সেটা এখন থেকে ব্যবহার করবে। সারাক্ষণ আমি কিংবা লাবণ্য তো বাসে থাকবে না, কাজের চাপ বেড়েছে, এখন থেকে অনেকটা বুঝদার হতে হবে। এই সত্যি বুঝতার হলো অশশী। একটু মন খারাপ করলো না সে, বরং আলগোছে অভির বুকে মুখ ডুবিয়ে শ্বাস নিল। ছেলেটা শরীর থেকে আসা মারাত্মক ঘ্রাণটা একেবারে মস্তিষ্ক অব্দি চলে গেল। পুরো রাত ঘুমাতে পারলো না মেয়েটি। শুধু মনে হতে লাগলো এই মানুষটা ওর পিছু ছাড়বে না। শারীরিক দূরত্ব 1000 মাইল হয়ে গেলেও মস্তিষ্কের প্রতিটা শিরায় রাজত্ব চালাবে মানুষটার উষ্ণতা। বর্তমান ডেনমার্কের সব থেকে বড় বারে পার্টির আয়োজন করা হয়েছে। অভি চাইছে এমন ভাবে সব প্রেজেন্ট করতে যেন নাকচ করার কোনো অপশন না থাকে। লাবণ্য বেশ সুন্দর পোশাক পরে এসেছে, তাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। বয়স কমে গিয়ে 31 থেকে যেন 21 হয়ে গিয়েছে। আগে হলে অভি প্রশংসা করত, তবে এখন আর তেমনটা হয় না। তবু লাবণ্য ছেলেটার নজরে আসার চেষ্টা চালাচ্ছে। ঈশানও এসেছে ওদের সাথে। আকাশ কিছুটা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। সময় নিয়ে সেটাই দেখলো অভিরাজ। লাবণ্য তাগাদা দিয়ে বলল, ওনারা অপেক্ষা করছে। বাহারি আয়োজনে গেস্টদের আপ্যায়ন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই দারুণ আয়োজন করেছে লাবণ্য। অভি ঈশিতার প্রশংসা করতেই একরাশ ভালো লাগা এসে ছুঁয়ে গেল লাবণ্যকে। মেয়েটি আরো দ্বিগুণ গতিতে কাজ করতে লাগলো। ঈশানও নিজের অতীত ভুলে ফাইল রেডি করছে। তাকে দায়িত্বশীল দেখে ভালো লাগছে। অভি ভিড় পেরিয়ে একটু শুনশান জায়গায় এলো। চারপাশ থেকে মৃদু সুরে গান গাচ্ছে, তার না তালে নেচে চলেছে কিছু ছেলে মেয়ে। সেদিক থেকে নজর ঘুরিয়ে বসতেই একটা মেয়ে এসে বলল, হেই, ডু ইউ ওয়ানা ডান্স উইথ মি? নো থ্যাংক ইউ। ওকে, অ্যাজ ইউ উইশ। মেয়েটি চলে গেল। অভির ভালো লাগছে না। দীর্ঘদিন একা থাকার ফলে এত মানুষজন সহ্য হচ্ছে না। কেমন যেন মাথা ব্যথা করছে। ওর জন্য সফট ড্রিঙ্কস পাঠালো লাবণ্য। সেটা নিয়েও কিছু সময় নাড়াচাড়া করলো। কিছু খেতেও ইচ্ছে করছে না। এর মধ্যে ঈশান এসে ফাইলগুলো দেখিয়ে নিয়েছে, সব ঠিকঠাক আছে। সে এখন সেগুলো প্রেজেন্টেশনে পাঠাবে। কাজ শেষ করতে করতেই বেশ রাত হয়ে গেল। কোট পরে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে, তাই পোশাকটি খুলে রাখলো। তারপর টাইটাও ঢিলে করে নিল। শার্টের হাতা গুটিয়ে বসতেই কিছু মেয়ে এসে ওর চারপাশে ভিড় জমালো। তারা সব নেশা করে আছে, কোনো ইঙ্গিত নাই। সরাসরি রুম রেটের অফার করতে লাগলো। এত বেশি অনুভূতি হলো ওর। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে উঠে যেতে নিল। অমন সময় উচ্চ শব্দে গান বেজে উঠল। সবগুলো মেয়ে ছুটে গেল সেখানে। হই হুল্লোড়ের মাঝে নাচ চলছে। আর তাদের মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় দেখাচ্ছে শর্ট স্কার্ট পরা, কাঁচসম বাদামি রঙের চুলযুক্ত শ্বেতরঙা মেয়েটিকে। সর্বাঙ্গে বিদ্যুৎ লেগে যাওয়ার মতো কম্পিত হলো অভিরাজের শরীর। ছেলেটা উঠে দাঁড়িয়েছে। সামনে বেশ ভিড়, চোখ দুটো ভীষণ বিচলিত। চারপাশ থেকে ভেসে আসা পানীয় ঘ্রাণ আর উচ্চ শব্দে গান, সব কেমন গুলিয়ে যাচ্ছে। কণ্ঠ থেকে কথা হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা নিদারুণ ব্যথা এসে গলা চেপে ধরেছে। অভিরাজ বাক্য প্রয়োগে ব্যর্থ হয়ে পাগলের মতো করতে লাগলো। তাকে দেখে সামনে থাকা মেয়েগুলো মজা নিচ্ছে, অশ্লীল আচরণ করছে। অন্য সময় হলে ধমকে দিত না হয়, তবে এখন যে মুখ থেকে কথাই বের হচ্ছে না, কণ্ঠটা যেন বন্ধ হয়ে গিয়েছে। সে যতক্ষণে ভিড় পেরিয়ে বের হলো ততক্ষণে বাদামি রঙে চুলযুক্ত মেয়েটি চলে গিয়েছে। বদ্ধ পাগলের মতো কাতরাচ্ছে ছেলেটা। ওর আচরণ বেপরোয়া হয়ে গেল। ইতিমধ্যে ভেঙে ফেলেছে দামি কিছু গ্লাস সেট। গন্ডগোল দেখে ছুটে এসেছে লাবণ্য। সেখানে অভিরাজকে দেখে ওর চিত্ত কেঁপে উঠল। ভীষণ দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। অনেকটা শোরগোল লেগে গিয়েছে, মানুষজন হাসাহাসি করছে। ভাই, ভাই এমন করছো কেন?
কি হয়েছে? শান্ত হয়ে বসো, বসো ভাই। লাবণ্য এসে জাপটে ধরলো অভিকে। অভি এক পলক তাকালো। ও দৃষ্টি দিক হারিয়েছে। মনে হচ্ছে ভীষণ যন্ত্রণায় ভেতরের সব শেষ হয়ে যাচ্ছে। অভি, কি হলো তোর? শান্ত হয়ে বস, এমন করছিস কেন? শরীর খারাপ লাগছে? এতগুলো প্রশ্ন করেও শান্ত হলো না লাবণ্য। ওর চোখে জল চলে এসেছে। ঈশান শক্ত করে ধরলো অভিরাজকে। আপু কথা বাড়াস না, ভাইকে এখানে রাখা ঠিক হবে না। অভির বিশাল শক্তপোক্ত ভারী দেহটাকে এক প্রকার টেনে নিয়ে বের হলো ঈশান। পিছু পিছু আসছে লাবণ্য। ওর শরীরে সবটুকু শক্তি হারিয়ে গেছে। অভিরাজের এমন অবস্থা সত্যি চোখে দেখার মতো না। হুট করে কি এমন হয়ে গেল? অতি হসপিটালে ঝামেলাটা যেন শেষ হবার নয়। লোকগুলো চরম বেয়াদব। রোগীর বয়স হয়েছিল, হার্টের পেশেন্ট ছিল। অপারেশন তো সাকসেসফুলি হয়েছে। তারাই টাকা বাঁচাতে বাসায় নিয়ে গিয়েছিল। আর তারপর আবার হুট করে এসে অ্যাডমিট করালো। ডাক্তার যখন পেশেন্টটাকে দেখলো তখন প্রায় মৃত। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। আর এখন সব দোষ হসপিটালের। তিক্ত হয়ে উঠলো অভির মুখটা। লাবণ্য নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। এমনটা আগে কখনো হয়নি। কথায় আছে যা রটে তার কিছু তো বটে। লোকে এমনটাই বিশ্বাস করবে, কিন্তু আসল ঘটনা ভিন্ন। এর জন্যই মেয়েটি সারাটা রাত হসপিটালে কাটাবে বলে ঠিক করেছে। অভি ফিরল শেষ রাতের দিকে। অসুশীর জন্য ফিরতে হলো ওকে। অবশ্য লাবণ্যকে বলেছিল, তবে মেয়েটি ওকে পাঠালো। এত ব্যস্ততা, ক্লান্তি, রাজ্যের চিন্তা কিশোরীর মুখের পানে তাকাতেই যেন মুছে গেল। ঠোঁট প্রসারিত করলো সে। শার্টের দুটো বোতাম খুলে নিয়ে মেয়েটির নিকটবর্তী হলো। শক্তপোক্ত হাত দ্বারা মেয়েটির বাদামি চুলগুলো মুঠোবন্দি করলো। ওর শরীরের উষ্ণতা অনুভব হতেই একরাশ ভালো লাগা ফুটে উঠল কিশোরীর মুখে। মাথায় হাত বুলিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো অসুশীর ঘুম ভেঙেছে। ঘড়ির কাঁটায় 4:30 বাজে। ঘুমিয়ে পড়ো। কখন এলেন? মাত্রই। ডাকলেন না কেন? ঘুমিয়েছিলে তো, ঘুম নষ্ট করা কি ঠিক? জানেন কতটা অপেক্ষা করছিল? তাই? হুম। মেয়েটির শ্বেতরঙা নরম গালে হাত রাখলো অভিরাজ। অসুশী মাথাটা কাত করে বলল, কত ঘন্টা হলো আপনাকে দেখি না। মনে হচ্ছিল মরেই যাব। খুব কষ্ট হচ্ছিল? খুব খারাপ লাগছিল। এসো আমার কাছে, আদর করে দিচ্ছি। মেয়েটি বিড়াল ছানার মতো এগিয়ে গেল। ছোট্ট তুলতুলে নরম প্রাণীর ন্যায় বুকে মাথা এলিয়ে দিল। ওর পিনাট বাটারের মতো চুলগুলো গুছিয়ে দিচ্ছে অভিরাজ। খাবার খাওনি নিশ্চয়ই? খেতে পাচ্ছিল না। আসো, এখন খেয়ে নেবে। আপনি খেয়েছেন? হুম। অসুশী খুশি হলো। সে ঝটপট ফ্রেশ হয়ে এলো। অভি তখন হাতে ঘুড়ি খুলছে। আয়না দিয়ে তার মরির মুখটা দেখতে পেয়ে আঁতকে উঠল কিশোরী। এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি উষসী, তুমি আসো আমার সাথে, এত টেনশন করো না, সব ঠিকঠাক আছে। মেয়েটি একরাশ মন খারাপ নিয়ে উঠে এলো। একসাথে খাবার খেলো ওরা। অল্প স্বল্প গল্পও হলো। কথায় আছে মানুষ কোনো কিছু হারিয়ে ফেলার পূর্বে খুব যত্ন করে। অভির ভেতরটা কেমন যেন লাগছে। একটা যন্ত্রণা ওকে আড়ষ্ট করে দিচ্ছে। কিছুদিন পরের ঘটনা। অভিরাজ তখন কাজ করছে। সুন্দর শুভ্র কিশোরী ছেলেটার পাশে এসে বসেছে। মেয়েটির শরীর থেকে বেলি ফুলের মতো সুবাস আসছে। প্রাণ ভরে শ্বাস নিল ছেলেটা। কিছু বলবে? স্লোভেনিয়া থেকে কল এসেছিল। কবে? 3 দিন পূর্বে। সেটা এখন বলছো কেন? বুঝতে পারছিলাম না কি করব। আচ্ছা, কে কল করেছিল? নাম্বার পেয়েছে কোথায়? পাপা কল করছিল। অভিরাজ ল্যাপটপ রেখে সোজা হয়ে বসলো। কাজের চাপে অসুশীর মরির মুখটা দেখা হয়নি। মেয়েটির মনের অবস্থা অনুভব হতেই অভি বলল, যে দিনে এভাবে মন খারাপ করছো কেন? আমাকে যেতে হবে অভিরাজ। একটা বাক্য অভির ভেতরে সবটা ভেঙে দিল। সে কিছু সময় চুপ করে রইল। তারপর বলল, কবে ফিরবে? 1 মাস পর। অভিরাজ একটু হাসলো। মেয়েটির মাথায় হাত রেখে বলল, সাবধানে যাবে আর খুব দ্রুত ফিরে আসবে। অসুশের ভেতর থেকে দীর্ঘশ্বাস নেমে এলো। তারপর বলল, আমি যেদিন হারিয়ে যাই সেদিনই মমের অ্যাক্সিডেন্ট হয়। লোকাল হসপিটাল থেকে ফোনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তবে ফোন শূন্য ছিল। তারপর একদিন পাপার সাথে যোগাযোগ হয়। পাপা মমকে স্লোভেনিয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মম কোমায় চলে গিয়েছিল, তাই আমার বিষয়ে খোঁজ নিতে পারেনি। কিছুদিন পূর্বে আজহার আঙ্কেলের সাথে যোগাযোগ হয়। তার থেকেই নাম্বার নিয়ে পাপা আমার সাথে যোগাযোগ করেছে। অভি সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনে বলল, সেদিন কেন জানাওনি উষসী? আপনাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। পাপা সবকিছুর ব্যবস্থা করেছে। গত 3টা দিন আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি সেই যন্ত্রণা আপনাকে দিতে চাচ্ছিলাম না। কতটা খারাপ লাগছে অভি সেটা ওর চোখ মুখ দেখে বোঝার উপায় নেই। মেয়েটি চাতক পাখির মতো চেয়ে অভির কষ্টটা বোঝার জন্য মুখে হাত রাখলো।
খারাপ লাগছে? তেমন না, তুমি তো ফিরেই আসবে শশী, মাত্র 1 মাসের বিষয়। আপনাকে মিস করবো মিস্টার রাগি। আমিও ভীষণ মিস করবো রে। এত সময় কানাটা যেন চোখ দিয়ে ঝরতে লাগলো। ঐশী এক সাহসী কিশোরী, যে কিনা কোনো মতেই নিজেকে অসহায় বোধ করে না। সে আজ ভীষণ অসহায় বোধ করলো। আর 27 বছর বয়সী শক্তপোক্ত দেহের লম্বাটে অভিরাজ নিজেকে মানিয়ে নেওয়ার এক বৃথা চেষ্টা চালালো। ঐশীকে একাই যেতে হবে। একা একাধিক বার ফ্লাইট করার অভিজ্ঞতা রয়েছে মেয়েটির। তবু অভিরাজ শান্তি পাচ্ছে না। বিমানবন্দরে এসেই মেয়েটিকে নানান বোঝ পরামর্শ দিচ্ছে। বারবার পাসপোর্ট আর টিকিট চেক করে দেখছে। এদিকে ছোট্ট বরফ সাদা রঙের মেয়েটি একেবারেই চুপচাপ। 3 মাস পূর্বে যে মেয়েটিকে দেখলেই বাচ্চা মনে হতো, সেই মেয়েটি আজ বেশ বড় হয়ে গেছে। মাত্র 3 মাসে কতটা পরিবর্তন এসেছে। ঐশীকে ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অভিরাজ শুধালো, কি হলো, এভাবে তাকাচ্ছ যে? দেখছি কি? আপনার দুটি চোখ। কি দেখলে? আমাকে হারিয়ে ফেলার ভয়। ঐশী আর অভিরাজ একে অপরের দিকে কিছু সময় চেয়ে রইল। তারপর হুট করে নজর ঘুরিয়ে পেল কিশোরী। সাবধানে যাবে, গিয়েই কল করবে। আর কিছুদিন সময় থাকলে আমি তোমাকে একা ছাড়তাম না রে। চিন্তা করবেন না, আমি ঠিকঠাক পৌঁছাবো। আর পৌঁছে কল করবে, ভুলে যেও না আবার। আপনাকে ভোলার সাধ্য নেই অভিরাজ। অভি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কোকো মিউমিউ করছে। প্রাণীটার শরীরে হাত বুলিয়ে দিল অভিরাজ। এতেই যেন চুপ হয়ে গেল সে। কাচসম বাদামি রঙের চুলযুক্ত শ্বেতরঙা মেয়েটির শরীরে হাঁটুসম ফ্রক। তাকে সব পোশাকেই বড় সুন্দর লাগে। অন্তত অভিরাজের চোখে তেমনই মনে হয়। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে ঐশী। তাদের এই দূরত্ব যেন আকাশও মেনে নিতে পারল না। তাই ঝমঝমে বৃষ্টি নামলো। বৃষ্টি এলে ঐশীর মন ভালো হয়ে যায়। ভিজতে ইচ্ছে করে, তবে আজ তেমন কিছুই হচ্ছে না। শুধু একটা যন্ত্রণা অনুভব হচ্ছে। ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। নিজ প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে বিদায় দিচ্ছে অভিরাজ। তার চোখের দৃষ্টি খোলা হতে শুরু করলো। ঐশী পেছন ফিরে তাকালো একবার। এই তাকানোতেই অভিরাজের মরণ হলো। সে নিজেকে ধরে রাখতেই পারল না। ছুটে এসে জড়িয়ে ধরল মেয়েটিকে। ঐশীর হাত ছেলেটার পিঠে এসে ঠেকেছে। নরম তুলতুলে ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে। অথচ শক্তপোক্ত আলিঙ্গনে তার দম বন্ধ হয়ে আসছে। তবুও কিশোরী চুপ। অভির মাদক মেশানো ভালোবাসার কাছে সামান্য ব্যথা, মিচুকি এক ফুলের টোকা। জেগে উঠেছে অভিরাজ। এসি চলা সত্ত্বেও ঘেমে গিয়েছে সে। একটা বাজে অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে চারপাশ থেকে সবকিছু ভীষণ ভাবে চেপে ধরেছে। এতটাই অসহ্য লাগছে যে শার্টের বোতাম খুলে ফেলতে হলো। লাবণ্য ব্যালকনিতে ছিল। অভিকে জেগে উঠতে দেখে চটচলতেই ভেতরে এসেছে। তার কণ্ঠে ব্যগ্রতা। কেমন লাগছে? ঠিকঠাক। হঠাৎ করে অমন করছিলি কেন? এমনি। লাবণ্য বুঝলো কথাটা। অভি কোনো বিষয়ে লুকাতে চাইছে, তাই সে খাটালো না, বরং খাবার অর্ডারের কথা বলে বেরিয়ে পড়ল। লাবণ্য যেতেই অভিরাজ উঠে পড়ল। তার 2 চোখে তীব্র তৃষ্ণা। এই তৃষ্ণা বাদামি রঙের চুলের মেয়ের জন্য। রাতের শেষ ভাগে ঈশান এলো। ছেলেটা বড় ক্লান্ত। পুরো সন্ধ্যা বেশ পরিশ্রম গিয়েছে। অভিরাজ ল্যাপটপ নিয়ে কাজ করছে। দরজায় নক পড়লো। ডিস্টার্ব করতে চাইছিলাম না ব্রো। সমস্যা নেই, বস এখানে। ঈশান গরম পানির মধ্যে কফি মিশিয়ে নিল। এটার প্রয়োজন ছিল খুব। অভিরাজ এখন স্বাভাবিক। খুব অল্পতেই যেন ছেড়ে গিয়েছে। ডিল ফাইনাল হয়ে গেছে, ওরা আমাদের সাথে কাজ করবে। গুড। কন্ট্রাক্টের ব্যাপারে কি বলেছে? 6 মাসের জন্য কন্ট্রাক্ট করবে বলেছে। অফার তো 2 বছরের জন্য করেছিলাম। ব্রো, আমরা বিশাল একটা লস করেছি। ওরা যে এতটা ভরসা করেছে, এটাই অনেক বেশি। তবে আমি কন্ট্রাক্ট করছি না। অভির কথাতে প্রচন্ড অবাক হলো ঈশান। যেই কন্ট্রাক্টের জন্য এত কিছু, সেই কন্ট্রাক্ট পেয়েও নাকি নাকচ করে দিবে। ভাই, এটা কি বললে? 6 মাসের কন্ট্রাক্টে আমার লসের সম্ভাবনা রয়েছে। আমরা যে অফার করেছি, যে কোনো কোম্পানি আমাদের সাথে ডিল করে নেবে। ওরা শুধু আমাদের চাপে ফেলার পরিকল্পনা করছে, যাতে করে আরো বেশি লাভবান হওয়া যায়। কিন্তু আবারও এর কম প্রফিটে কাজ আছে। কিন্তু আমরাও এর কম প্রফিটে কাজ করব না। বিজনেস বিষয়টা অতটা সহজ না, সবটাই মাথা খেলিয়ে করতে হয়। তাহলে কি করবে? সোজা হিসেব, ডিল ক্যান্সেল। চট করে মেল পাঠিয়ে দে। ভাই শোনো কথা। এর ব্যাপারে দ্বিতীয় কোনো কথা হবে না ঈশান। দ্রুত মেল পাঠানোর ব্যবস্থা কর। বেরিয়ে গেল অভিরাজ। ঈশান হতাশ হয়ে পড়ল। কতটা চেষ্টার পর এই কন্ট্রাক্ট পেয়েছে, আর অভি কিনা পায়ে ঠেলছে। ভোরের বৃষ্টি আলো অভির পুরো শরীরকে ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার। লম্বা লম্বা গাছগুলো কেমন মাথা তুলে দাঁড়িয়ে। বিদেশিরাও শরীর চর্চা করছে। অভি পায়ের গতি বাড়ালো। এদিকে ফোন বেজেই চলেছে। লাবণ্যর কল। মেয়েটা নিশ্চয়ই ঈশানের থেকে এই ঘটনা শুনেছে। হ্যাঁ লাবণ্য, বল।
অভি, তুই এটা কি বলেছিস? শুনেছিস যেটা সেটাই। দেখ, আমরা কতটা পরিশ্রম করে ওদেরকে মানিয়েছি, আর তুই কিনা ক্যান্সেল করে দিবি? কারণ ওদের এত প্রফিট দিয়ে 6 মাসের জন্য কন্ট্রাক্ট করাটা যুক্তিসম্মত না। তাহলে কি করবি? অন্য কোম্পানির সাথে কথা বলবো। যেটা ভালো বুঝিস কর। হুম। তুই কোথায় এখন? লাবণ্যের শেষ কথাটা শুনতে পায়নি অভিরাজ। তার দুটি চোখ থেমে আছে একটু দূরে দাঁড়িয়ে থাকা পিনাট বাটারের মতো চুলের মেয়েটির দিকে। তার শ্বেতরঙা গাল, সুন্দর দুটি চোখ আর পাতলা শরীর, সব অভিরাজের নিকট ভীষণ চেনা লাগছে। ছেলেটা ঘর থেকে বেরিয়ে ছুটে গেল সেদিকে। সুন্দর শুভ্র মেয়েটি তখন একটি ছেলের সাথে কথা বলছে। তাদের কথা বলার ধরন দেখে অনেক কিছুই মাথায় আসে। অভি খুব বেশি আগাতে পারেনি, তার পূর্বেই মেয়েটি গায়েতে উঠে গেল। সবটাই কি দৃষ্টিভ্রম, নাকি মেয়েটা জীবন্ত সত্য? 5 বছর পূর্বে সেই কিশোরী কি সত্যি ডেনমার্কে অবস্থান করছে? যদি তেমনই হয় তবে এর পেছনে কারণ কি? এসব প্রশ্ন অভিকে একটু একটু করে যন্ত্রণা দিচ্ছে। ভীষণ চাপে মস্তিষ্ক কাজ করছে না। এত এত ঝামেলার মাঝে সত্যি ঠিক থাকা যাচ্ছে না। তবুও ঠিক রয়েছে অভিরাজ। তার পরের দিনগুলো প্রচন্ড ঝামেলায় পার হলো। টানা একটা সপ্তাহ গরু খাটুনি গিয়েছে সবার উপর। প্রথম দিকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া একটু মুশকিল হলেও এখন সেই অসুবিধাটা নেই। একে একে 6টা কোম্পানি 2 বছরের চুক্তি করেছে। এরই মধ্যেই পুরনো কোম্পানিগুলো যোগাযোগ করেছে। অভিরাজ তাদের ফিরিয়ে দেয়নি, বরং সাদরে গ্রহণ করেছে। সব ঝামেলা শেষে আজ হাতে বেশ ভালো সময় পেল অভিরাজ। হাঁটতে হাঁটতে লেকের কাছে এসে দাঁড়ালো। মুক্ত বাতাস পেয়ে প্রাণ ভরে উঠেছে। তারপর হঠাৎই সেদিনের বারের কথা স্মরণ হলো। যেখানে বাদামি রঙের চুলে সেই মেয়েটিকে প্রথম দেখেছিল। হুট করেই সেখানটায় চলে এলো সে। কেন এলো, কোন আশা নিয়ে এলো, তার কোনো ব্যাখ্যা নেই। সবটাই খুব দ্রুত চলছে। মৃদু সুরে গান বাজছে। চারপাশে লাস্যময়ী নারীরা নেচে চলেছে। অভিরাজের পরনে ক্যাজুয়াল জামা কাপড়। সে চারপাশে চোখ বুলিয়ে একটা ডিভানে এসে বসেছে। বারবার এসে নেশাক্ত পানীয় দিয়ে গেল। অভি সেসব ছুঁয়েও দেখছে না। রকমারি মেয়ের আনাগোনা এখানে। পোশাকের অবস্থা চোখে দেখার মতো না। সবার মাঝেও একটি মেয়েকে খুঁজে চলেছে উতলা নয়ন, অথচ পাচ্ছে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা হাসির শব্দ শোনা গেল। যেই হাসিতে অভিরাজের ভেতরকার সবটা তপ্ত হয়ে উঠল। দ্বিধান্বিত হয়ে পড়ল মস্তিষ্ক। যতক্ষণে মস্তিষ্ক স্বাভাবিক হলো ততক্ষণে চারপাশ থেকে লাউড মিউজিক শুরু হয়ে গেছে। একদল ছেলে মেয়ে ডান্স করছে, আর তাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় মেয়েটা হচ্ছে ঐশী, যার পিনাট বাটারের মতো চুল, শ্বেতরঙা গাল আর সুন্দর দুটি চোখের মায়ায় ডুবে নিজের সবটুকু শেষ করেছিল 27 বছর বয়সী অভিরাজ। বরফসাদা মেয়েটির সাথে কিশোরী ঐশীর বড় অমিল। অবশ্য এতে অবাক হওয়ার মতো কিছু নেই। 5 বছর কম সময় নয়। অভির জীবন থেমে থাকলেও বাকি সবই ছিল চলমান। ভিড় ঠেলে অভিরাজ ভেতরে এলো। ঐশী তখন গানের তালে তালে অর্ধমাতাল। রোজকার অভ্যাস তার। মেয়েটি উন্মুক্ত বাহু, বড় চোখে লাগছে। এত সৌন্দর্যের মাঝেও ছড়িয়ে পড়ল তিক্ততা। অভি দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো প্রকার ভনিতা ছাড়াই টেনে নিল যুবতীকে। বাড়ি থাকা সবগুলো মানুষ চকিত হলো। ঐশী একটা রাগ ক্ষোভ নিয়ে জ্বলন্ত চোখে তাকিয়েছে। তার সাথে থাকা মেয়েগুলো চেঁচামেচি করছে, অভিকে রুম ডেটের অফার করছে। এসব শুনে প্রতিদিনকার মতো হাসল না মেয়েটি, বরং অত্যন্ত রাগ নিয়ে বলল, Not another word. Everyone move. I said move. মেয়েগুলো সরে গেল ঠিকই, তবে যাওয়ার পূর্বে অন্যরকম দৃষ্টি ফেলে গেল। 32 বছর বয়সী অভিরাজের এই সুদর্শন রূপ যে কারো হৃদয় কম্পন করার মতো। কি আশ্চর্য, যে মেয়েটাকে দেখার জন্য হৃদয় আনচান করত, একটু ছোঁয়ার জন্য আকুলতার শেষ ছিল না, সেই মেয়েটার প্রতি অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে এটাকে ঠিক ঘৃণা বলা যায় না, আবার ভালোবাসাও না। কেমন যেন মাঝামাঝি একটা পরিস্থিতি। ঐশীর দৃষ্টির সাথে অভিরাজের দৃষ্টি একাকার হয়ে গিয়েছে। একটা সময় পর মৌনতা টেঙ্গে অভি বলল, Your life is going very well, ঐশী। দেখে ভালো লাগছে। নিরুত্তর ঐশী। সে কোনো জবাব দিচ্ছে না, এমনকি নড়চড়ও নেই। অভিরাজ একটা তাচ্ছিল ভাব রাখলো। স্লোভেনিয়ার ঐশী এখন ডেনমার্কে। 5 বছর পূর্বে স্লোভেনিয়ার টিকিট রেখে পালিয়ে যাওয়া সেই মেয়েটি আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে। পৃথিবীটা বড় আজব। কেউ পালিয়ে গেলেও কোনো এককালে দেখা হয়েই যায়, তবে এতটাও আশা করিনি। গ্রেট জেদিমে, তুমি জিতে গিয়েছো। তোমার জেদ, তোমার কালচার, এমনকি তোমার করা সব ছলনা, সবটা জিতে গিয়েছে। অন্যদিকে নিজের থেকে এক চুপ ছোট এক মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে অভিরাজ।
যত আশা নিয়ে বেঁচেছিলাম সবটা আজ ধ্বংস হয়ে গেল। যার ব্যক্তিত্ব, যার কাজ, যার কঠোরতায় পুরো দুনিয়ায় কম্পন ধরে যেত, সেই ছেলেটা এক ভুল মেয়ের ছলনায় পড়ে নিজের জীবন থেকে 5টা বছর সরিয়ে নিল। Wow, you and your cheat are both winners. অভিনন্দন জেদিমে। অভিরাজ একটা তাচ্ছিল্য ভাব রাখলো অধরে। নিজের সমস্ত ভালোবাসাকে শেষ করে দিয়ে এগিয়ে যাচ্ছে অভিরাজ। আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 20 বছর বয়সী বরফ সাদা রঙের 5 বছর পূর্বেই সে কিশোরী অসুষী, যাকে সবটুকু দিয়ে ভালোবেসে 27 বছর বয়সী এক যুবকের পুরো জীবনই বদলে গিয়েছে। নষ্ট হয়ে গেছে 5টা বছর। ছোঁয়ার বিষয়টা কিছুতেই ভুলতে পারে না ঈশান। বারবার মেয়েটিও হৃদয়ে এসে উৎপাত শুরু করে। সে ভীষণ মনোযোগে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। ছবিটা অফ করে রাখ। ব্রো তুমি? ভাবলাম দুজনের আড্ডা হয়ে যাক। সফট ড্রিঙ্কস নিয়ে এসেছে অভিরাজ। 2 ভাই এখন ছাদে বসে আছে। দুজনের হৃদয়ে বইছে তপ্ততা, বেদনার নীল রং ছাপিয়ে ভালো থাকার প্রয়াস। অথচ মস্তিষ্ক মেনে নিলেও মন মানছে না। ভাই, ছোঁয়া কেন এমন করলো বলতে পারো? তোদের দুজনেরই সীমাবদ্ধতা ছিল, দোষটা কারোই না। অথচ দিন শেষে আমরা কেউ কি ভালো আছি? সেটা আগে বুঝে একে অপরকে মেনে নিলে, অনুভূতি ব্যক্ত করলে গল্পটা অন্যরকম হতো। বিশ্বাস করো ভাই, আমি যদি জানতাম ছোঁয়া আমায় পছন্দ করে তাহলে সব ছেড়ে দিতাম। এখন সবটা মেনে নিতে হবে ঈশান। 5 বছর পেরিয়ে গেছে। ছোঁয়ার হাজবেন্ড কিন্তু কষ্টে আছে। কষ্টে কিভাবে থাকে? জোর করে একটা সম্পর্ক তৈরি করেছে, মেয়েটা জীবন তছনছ করে দিল। ছোঁয়া তখন কিন্তু এসব বলেনি। যদি বলতো তবে সব ঠিক হয়ে যেত। গোপনে নিঃশ্বাস ফেল অভিরাজ। ঈশান শূন্য দৃষ্টিতে তাকিয়ে। অলোক কল করেছিল? তোদের দুজনের সাধারণ যোগাযোগটাও কমিয়ে আনতে হবে, না হলে যে মায়া আছে সেটা দুজনকে শেষ করে দেবে। বুঝেছি ভাই, কিন্তু ছোঁয়া যে অলোকের কাছে খুশি নেই। কিন্তু অলোক ছোঁয়াকে ভালোবাসে। ওদের 5 বছরের সংসার, ওদের সংসারে তিক্ততা হয়ে যাস না ঈশান। আমার ভাই বলে এতটা সহজ করে বোঝালাম। তোদের দুজনের একে অপরের প্রতি মায়া বাড়ানোটা অনুচিত। অভিরাজ উঠে গেল। তার ড্রিঙ্কস আর ঈশানকে বলতে চাওয়া কথা দুটোই ফুরিয়ে গেছে। এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে। এর মধ্যে সব থেকে বড় আপন মানুষগুলি সব থেকে বেশি পর হয়। অশোষের সাথে দেখা হয়েছিল 7 দিনেরও বেশি। আশ্চর্যজনকভাবে মেয়েটিকে আর খোঁজার চেষ্টাও করেনি অভিরাজ। 5 বছরের ভালোবাসা 5 মিনিটেই শেষ। বিষয়টা তেমন না। নিজ ভালোবাসার প্রতি অভিমান জন্মেছে ওর। যে মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, সেই মেয়েটি কিনা এত বড় ছলনা করলো, এই বিষয়টা আসলেই বুঝে আসে না ওর। সেই জন্যই 5 বছর ধরে মেয়েটির অপেক্ষা করেছে। ছবি নিয়ে তন্ন করে খুঁজেছে, অথচ মেয়েটি কিনা ডেনমার্কে লুকিয়ে বসেছে। অভির ভেতরটা কেমন করে উঠল। সে ড্রাইভিং সিটে ছিল, অন্যমনস্ক মস্তিষ্ক চটজলদি গাড়ির গতি নিজ আওতায় নিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস লুকানোর প্রয়াস করলো ঠিকই, তবে পারল না। লাবণ্য ঠিকই বুঝতে পারল। কিছুদিন ধরেই বেশ মনমরা আছিস, কি হয়েছে অভি? সিরিয়াস কিছু না। মিথ্যা বলে লাভ নেই, আমি বুঝতে পারি। সেসব বাদ, এখন বল ঈশান কত দূরে আছে? 10 কিলোমিটার। আচ্ছা। অভির সামনে থেকে দৃষ্টি রাখলেও লাবণ্য দৃষ্টি পড়ে অভিরাজের দিকে। সেটা ওর ভেতরের সবটুকু অনুভূতি শুষে নিয়েছে। কিছু দূর যেতেই লাবণ্যর ফোনটা বেজে উঠল। ঈশানের মেসেজ, সে নাকি কোথাও একটা ঘুরতে যাবে। কথাটা শুনেই ভারী মন খারাপ হলো লাবণ্যর। ব্যাপার না, পরে একসাথে ঘোরাঘুরি হবে। তোকে নিয়ে যাই এখন। যাব না আর। কেন? গেলেও ভালো লাগবে না। তাহলে অন্য কোথাও যাই। পেছনে ফেলে আসা পার্কে চল, অনেকগুলো বাচ্চা দেখেছি, ওখানেই যাই। লাবণ্যের ইচ্ছে মতো গাড়ি ঘোরালো অভিরাজ। একটা সুন্দর গান চলছে, যে গানের লাইনগুলো অশোষের বাহ্যিক রূপের সাথে বড় মিল। পার্কে অনেকগুলো বাচ্চা, তাদের বয়স 10 থেকে 15-এর মাঝে। সকলেই পোষা প্রাণী নিয়ে এসেছে। মনে হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠান চলছে। লাবণ্য বেশ আগ্রহ নিয়ে এগুলো। ওর পেছন পেছন আসছে অভিও। চারপাশে চোখ বোলাছে। পরিবেশটা বেশ সুন্দর। এর মাঝে হুট করে একটা প্রাণী এসে পায়ের কাছে ধাক্কা খেল। অভি নজর ঘুরিয়ে দেখলো একটা বিড়াল। একদমই সাদা তার রং। দেহের আকৃতিতে বোঝা যাচ্ছে বয়স 5-এর কম নয়। অভির বড় ভালো লাগলো। সে প্রাণীটিকে কোলে তুলে নিল। প্রাণীটি মিউ মিউ করে ডেকে উঠল। শরীরে হাত বুলাতে একটা অদ্ভুত অনুভূতি এসে জড়িয়ে ধরল। গলার কাছে একটা লকেট বাঁধা, যেখানে ছোট্ট করে লেখা কোকো। অভির পুরো শরীর মৃদু আন্দোলিত হলো।
প্রাণীটির নাম উচ্চারণ করতে কোকো মিউ মিউ করে ডেকে উঠল। অভির যে কি ভালো লাগলো। কোকো, কেমন আছিস তুই? কত বড় হয়ে গেছিস, চিনাই যাচ্ছে না। কোকো যদি বিড়াল না হতো অথবা তার কাছে বিশেষ কোনো শক্তি থাকতো, তবে সে খুব জোরে চেঁচিয়ে বলতো, আমি তোমায় মিস করেছি অভিরাজ। বিড়ালটির শরীরে হাত বোলাতে বোলাতে ঐশীর কথা স্মরণ হলো। মেয়েটি কি এখানে আছে? লাবণ্য মাত্রই শুনলো এখানে পোষা প্রাণীদের একটা অনুষ্ঠান হচ্ছে। অনেক প্রাণীরা এখানে খেলা দেখাবে। এর আগে এমন অনুষ্ঠানে আসা হয়নি বিধায় লাবণ্যের উত্তেজনা অনেক বেশি। খানিক বাদে একটা আওয়াজ শোনা গেল, একটা মিষ্টি মেয়ের কণ্ঠ। এভরিওয়ান কাম হিয়ার, দ্য গেম ইজ অ্যাবাউট টু স্টার্ট। সকলে একসাথে জড়ো হয়ে দাঁড়ালো। লাবণ্য এতগুলো বাচ্চার মাঝে জায়গা পাচ্ছে না। কিছু সময় পর মেইলি মিষ্টি সুরটা ফের বেজে উঠল। একের পর এক প্রাণী খেলা দেখাতেই শুরু করলো। চারপাশ থেকে উল্লাসের সুর ভেসে আসছে। এতগুলো বাচ্চার মাঝে লাবণ্য বড় অদ্ভুত অনুভূতি হচ্ছে। খেলা তখন প্রায় শেষ। লাবণ্যর কেন যেন মিষ্টি কণ্ঠের মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে। সে এগিয়ে গেল। এতগুলো বাচ্চার ভিড় ছেড়ে এগিয়ে গেল সে। বাদামি রঙের চুলের মেয়েটি অন্যদিকে ঘুরে আছে। তার পরনে ব্লু রঙের শার্ট আর ব্ল্যাক জিন্স। কাঠ সম চুলগুলো উঁচু করে বাঁধা। যতটুকু বোঝা যাচ্ছে মেয়েটি ভীষণ সুন্দরী। লাবণ্য উত্তেজনা দমাতে না পেরে আরেকটু এগিয়ে গেল। মেয়েটির পেছনে অবস্থান করছে সে। হুট করে এই পেছন খুলো মেয়েটি। লাবণ্যর মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। চোখ দুটো কি বিভ্রম দেখছে, নাকি সামনে থাকা মানুষটি ভুল? সানোয়ার প্রোগ্রাম ইজ ওভার। বাদামি চুলের মেয়েটি চলে যেতে নিলেই ডেকে ওঠে লাবণ্য। উশুশি, মেয়েটি দাঁড়ায় না। সে তার মতোই চলছে দেখে লাবণ্য ছুটে আসে। পথ আটকে ধরায় মেয়েটির মুখে বিরক্তি ভাব। উশুশি কেমন আছো তুমি? স্লোভেনিয়ায় না গিয়ে ডেনমার্কে কেন এসেছো? সেদিন কেন পালিয়ে গিয়েছিলে? কি হলো বলো এখন, প্লিজ বলবে না তুমি উশুশি নও। ঐশী নাকচ করলো না। এগিয়ে এসে লাবণ্যের বরাবর দাঁড়ালো। পুরোটাই আমার পার্সোনাল ইস্যু, আমি উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য উশুশি। কোন কারণে? আমাদের কাছে 3 মাস থেকে ছিলে তুমি, সেই সব নিশ্চয়ই ভুলে যাওনি। না, ভুলিনি। তবে সাথে এটাও ভুলিনি আমার সাথে তুমি কি অন্যায় করেছিলে। এই কথাটা একদমই চমকে দিল লাবণ্যকে। সে এগিয়ে এসে বলল, কি অন্যায় করেছি আমি? আমার সেনসিটিভ স্কিন জেনেও বাইরের মেকআপ দিয়েছিলে। সেটার জন্য আমি অনুতপ্ত উশুশি, যদিও সেটা স্বাভাবিক ছিল। কোনো কিছু খুব বেশি প্রত্যাশিত হলে সবাই প্রতিযোগিতায় নামে, আর তুমি খুব ভালো করেই জানতে অভি আমার কাছে কতটা প্রত্যাশার। এখন কি বলতে চাও? তুমি কেন পালিয়ে গিয়েছিলে? পালাইনি আমি। যদি পালিয়ে থাকি তবু তোমাকে বলতে বাধ্য নই। তাছাড়া আমার কাছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত। মেকআপের বিষয়টা আজ অভিরাজকে বলিনি। শুনো, অহংকার করবে না মেয়েটা। মেকআপের বিষয়টা বাদ দিয়ে ভুলে যাও না 3 মাস আমার কাছে ছিলে, ছোট বোনের মতো যত্ন করেছি। ওসব নিশ্চয়ই মিথ্যা ছিল না। এতটা অকৃতজ্ঞ হইও না। ঐশী তাচ্ছিল হাসলো। লাবণ্য এতে অপমান হলো, তবুও কিছু বলল না। সে এগিয়ে এসে ওর বরাবর দাঁড়িয়েছে। ঐশীর কিশোরী রূপ যতটা মুগ্ধতার ছিল তার থেকে বেশি মুগ্ধ করছে ওর যুবতী রূপ। লাবণ্য আর ওর উচ্চতা প্রায় সমান। দুজনের চোখই একে অপরের চোখের দিকে। সবকিছু বাদ দিলাম উশুশি, শুধু বলো কেন এমনটা করেছো। আমাকে না হয় বাদই দিলে, কিন্তু অভি তো তোমার ভালো করেছে। সব থেকে বড় কথা, তোমরা সম্পর্কে ছিলে। কথা বলতে বলতে ঐশীর বাহুতে হাত রাখিয়ে লাবণ্য হুট করে লাবণ্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঐশী। পুরো ঘটনায় নীরব দর্শক হয়ে দেখছিল অভিরাজ। লাবণ্যকে ধাক্কা দেওয়ায় ছুটে এলো সে। ঐশী তখনও দাঁড়িয়ে। লাবণ্যকে উঠালো অভি। তার দু চোখ বিশ্বাস হারিয়েছে। এই সেই ঐশী যাকে ভালোবেসে নিজের সবটা শেষ করলো অভিরাজ। লাবণ্য যেন সবটা গুলিয়ে ফেলেছে। ওর ভেতরটা এখনো শান্ত হতে পারছে না। 5 বছর আগের ঐশী আর এখনকার 5 বছর আগের ঐশী আর এই ঐশী যেন আলাদা গ্রহের প্রাণী। অন্যদিকে শান্ত ধীর স্থির অভিরাজ। 32 বছরেও নিজ সৌন্দর্যের এক চুল কমতেও দেয়নি ছেলেটি। তার দিকে কিছু সময় তাকিয়ে রইল লাবণ্য। ভীষণ মায়া হলো ওর। ঐশী যাওয়ার পর অভির ভেঙে পড়া মুহূর্তের কথা স্মরণ হলো। তারপর থেকেই প্রতি সেকেন্ডে সে চেয়েছে ঐশী ফিরে আসুক। অভি ভালো থাকুক। ছেলেটার ভালো থাকার মাঝেই যেন নিজের সব খুঁজেছে। অথচ এমন কিছু ঘটেনি। সময় যেতে থাকলেও অভির সুস্থতার কোনো চিহ্ন পাওয়া গেল না।
কয়েক বছরেও যখন কিছু ঠিক হচ্ছিল না, তখন ও ভেবেছিল অভির পাশে সর্বদা থেকে যাবে। একটা সময় পর ঠিকই ভালোবাসা হবে। 31 বছর বয়সে এসেও অন্য কাউকে বিয়ে করার কথা ভাবেনি মেয়েটি। আজ যখন হঠাৎ ঐশীকে নজরে এলো, তখন সবটা যেন বদলে গেল। তবুও তার মনে কষ্ট ছিল না, শুধু ছিল একটা ধাক্কা। অভির ভালো থাকাটা সবচেয়ে গুরুত্ব ওর নিকট, কিন্তু সব যেন বদলে যাচ্ছে।